এই ময়ূরাক্ষী নদীর ওপরেই ম্যাসাঞ্জোর ড্যাম রয়েছে। ম্যাসাঞ্জোর ড্যামটা মূলত চিতা জ্বলছে এখনো। এই দেখো চিতা জ্বলছে, খুবই ভয়ঙ্কর দৃশ্য, সবাই সহ্য করতে পারবে না। লাল পা গুলো দেখা যাচ্ছে। দেখছেন কুণ্ডুটা, এটার নাম হচ্ছে আমরা পা পড়া গঙ্গা। এই জল স্পর্শ করে পুজো করলে সমস্ত পাপ নাশ হয়। দেখুন কুণ্ডুটার দিকে তাকান, এটা টেম্পারেচার হচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। বহু মানুষ এখানে স্নান করছেন। এটার আশ্চর্য হচ্ছে মাটির তলে শ্যাওলাটা সবুজ এবং তীর্থযাত্রীরা চাল ফেলে রেখেছে, এই চাল থেকে কিন্তু ভাত হবে না। এটাও একটা কুণ্ডু, জলটা ফুটছে আগে। এটা টেম্পারেচার হচ্ছে 52 ডিগ্রি সেন্টিগ্রেড। মামা ভাগ্নে পাহাড়ের সাথে কিন্তু রামায়ণের যোগসূত্র আছে, মহাভারতের যোগসূত্র আছে, বিশ্বকর্মা ঠাকুরের যোগসূত্র আছে। পাহাড়ের গায়ে এখানে মামা আর ভাগ্নে আলাদা করে লেখা আছে যাতে বুঝতে সুবিধা হয়। আর এই পাথর দুটো কেমন ব্যালেন্সের ওপর আছে দেখো। গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলায় আমরা চা অর্ডার করেছিলাম 8টার আগে, যেহেতু এতে চা দেওয়ার ব্যবস্থা নেই তাই জন্য তার আগে পাওয়া যাবে না চাইলেও। তো 8টা বাজার মাত্রই ওরা চা দিয়ে গেছে। আমরা লিকার চা চয়েস করেছি, ওই জন্য ওরা লিকার চা দিয়ে গেছে। এখানে কমপ্লিমেন্টারি কিচ্ছু নেই, যা আপনি অর্ডার দেবেন ওরা রুমে আপনাকে প্রোভাইড করবে। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যা চাইবেন তাই ওরা রুমে দিয়ে যাবে। আজকে দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি আমরা, তবে অনেকটা দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে 9:27, মানে 9:30টার সময় আমাদের বেরোনোর কথা ছিল না, 8টায় বেরোনোর কথা ছিল, কিন্তু এতটাই লেট হয়ে গেছে যে কিছু করার নেই। শীতকাল, রেডি হতে টাইম লাগে। আমরা প্রথম দিন যে দাদার সাথে ঘুরেছি সেই লালনদাই চলে এসেছে, আর ওনার টাইমিং নিয়ে কোনো কিছু বলার নেই। ওনাকে যখন আসতে বলবে উনি তার হয়তো 5 মিনিট আগেই চলে আসবেন। আচ্ছা দাদা, প্রথমেই সরি আমাদের একটু লেট হলো। আর তারপর আমাদেরকে বলো আজকে কোথায় কোথায় ঘোরাবে। আজকে প্রথমে যাচ্ছি বক্রেশ্বর, বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ সতীপীঠ মহাপীঠ, তারপরে মামা ভাগ্না পাহাড় দুবরাজপুর, দুবরাজপুরের পর চলে আসবো আমরা সাঁইতা নন্দকেশ্বরী। চলো তাহলে দ্বিতীয় দিনের জার্নি শুরু করি। আর প্রথম দিনে যেরকম তোমাদের মানে পার্ট বাই পার্ট দেখাচ্ছিলাম, যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে দেখাচ্ছি, আজকেও সেই রকমই, আলাদা কিছু নয়। যেমনটা ঘুরবো তেমনটাই তোমাদের সাথে দেখাবো, যেমনটা অভিজ্ঞতা হবে তেমনটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দিকটা দিয়ে আমরা কাল তারাপীঠ গেছিলাম, আর বক্রেশ্বর যাওয়ার জন্য আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটার নাম কি লালনদা? আটলা দিকে যাচ্ছি। আটলা, হ্যাঁ আটলাতে বামদেবের আটলা মোড়। এটা এখানে বামদেবের বাড়িও আছে, তো আমরা দেখবো বামদেবের বাড়ি। আচ্ছা, তাহলে একটা নতুন সংযোজন হলো আমাদের। তারামাকে উনি যেহেতু এনেছিলেন তাই তারামার ভোগের আগে বামদেবের ভোগ হয়। আর এখানে বিভিন্ন জায়গায় জায়গায় বামদেবের মূর্তি আছে। হোটেল থেকে 5 মিনিট এগোতে না এগোতেই আমরা বজরংবলীর মন্দিরের সামনে চলে এসেছি। আর এত সুন্দর বজরংবলীর মূর্তি, এইভাবে ফিনিশিং আমি কোথাও দেখিনি এর আগে অবধি। ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে, অন্নপূর্ণা মায়ের মূর্তি রয়েছে, আর বিরাট বড় বজরংবলীর মূর্তি রয়েছে। জয় বজরংবলী। সাধক বামাখ্যাপার জন্মস্থানের কাছাকাছি আমরা চলে এসেছি। এইখান থেকেই উনি কিন্তু তারাপীঠে হেঁটে হেঁটে যেতেন সাধনার জন্য। দেখো দূর থেকে দেখা যাচ্ছে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদিবাড়ি জন্মস্থান। জাগ্রত মা বিল্লবাসিনী মন্দির এখানে রয়েছে। আর জুতো খুলে এই দিক দিয়ে ঢুকতে হবে। এখানেই বলি হতো। বিল্লবাসিনী মা কে আসলে? হচ্ছে বলছালি। বিল্ল হচ্ছে শিবের প্রকৃত নাম। শিব যখন বেলতলায় খেলা করতো শিবকে বিল্ল বলতো। তারপরে শঙ্কর, শম্ভ, ভোলানাথ, আসুর, নানা রকম নাম আছে। পঞ্চানন, গিরিধারী, শিবের অঞ্চলে যিনি বাস করেন তার নাম বিল্লবাসিনী। এক কথায় মা দুর্গার শিশুকালের নাম 108 নামের ভেতরে প্রথম নাম বিল্লবাসিনী। বলি দেখবেন অধিকাংশ দুর্গা মন্দিরে ষষ্ঠীর দিনে সন্ধ্যাবেলায় বেলতলার মায় বা বেলের ডাল কেটে বসিয়ে বিল্লবাসিনীর পুজো হয়, নিয়ে মা দুর্গার পুজো আরম্ভ সৃষ্টি হয়। হ্যাঁ, এই বিল্লবাসিনী এখানে দক্ষিণাকালী রূপে আছে। বিল্লবাসিনী মাকে দর্শন করে আমরা বামদেবের
বাসস্থানের দিকে এগোচ্ছি, একটু হেঁটে ঢুকতে হবে। আর সবটাই কিন্তু খালি পায়, আমরা জুতো সেই যে খুলেছি, এখনো জুতো পরিনি। শ্রী শ্রী বামাখ্যাপা বাবার 5 পুরুষের খড়ের চাল এবং মাটির ঘর। শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন করুন। গর্ভগৃহে আমরা এখন প্রবেশ করছি। বামাখ্যাপার নাত বউয়ের ছবি রয়েছে এখানে। শ্বাসকষ্ট আছে না মাধুরী, আমাদের গুরুদেবের গুরুদেব যদি চায় না আমি ওনার সাধনের জন্য মা এখানে আবির্ভূত হয়েছেন, এটা সিদ্ধবীর সাধন। যেমন রামকৃষ্ণের জন্য দক্ষিণেশ্বর, বামাখ্যাপার জন্যই তারা, আর দুজনে একই সমান। রামকৃষ্ণ বামদেব হচ্ছেন সমস্যা, রামকৃষ্ণ 1 বছরের বড়। বামদেবের জন্মস্থানের ভেতরে অনেক বই রয়েছে, যেগুলো বামদেব সম্পর্কিত বা তারাপীঠ সম্পর্কিত বই। একটা বই আমি নিয়েছি। এছাড়া এখানে মাটি পাওয়া যাচ্ছে, জন্মস্থানের মাটি। তারাপীঠ এলে অবশ্যই বামদেবের বাড়ি ঘুরে দেখে যাও, কারণ এখানে না এলে কিন্তু পুরো ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। কারণ তারাপীঠ সাধনার পীঠ, সিদ্ধপীঠ, এটা কিন্তু বামদেবের জন্যই, এটা কোনো সতীপীঠ নয়। উনি সাধনা করে সিদ্ধি লাভ করার পর থেকেই এইখানটা সিদ্ধপীঠ হয়েছে। আটলা গ্রাম থেকে আমরা এখন মল্লারপুর ঢুকছি। মল্লারপুর থেকে একদম সোজা চলে যাব অনেকটা রাস্তা, তারপর শিউরি হয়ে আমরা বক্রেশ্বরে ঢুকবো। এখানে প্রায় সবার বাড়িতেই ক্ষেত জমি রয়েছে, বিশেষ কিছু কিনে খেতে হয় না। কত ভালো না? যাবে আমাদের ওদিকে, সবকিছু যখন বেশি বেশি দাম দিয়ে কিনতে হবে, দেখবে কিরকম লাগে। তোমাদের এখানে সব নিজেদের বাড়ি, চাল, সর্ষে, গম, আটা, মানে গম হয় তার জন্য আটা, তারপরে বাড়ির মাছ, পুকুরে মাছ, সব আমাদের বাড়ি। এখান দিয়ে নিচে যে রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা বোলপুরের দিকে যাচ্ছে, আর সোজাটা বক্রেশ্বর ম্যাসাঞ্জরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে তিলপাড়া মেহেরলাল ব্যারেজ। এই ময়ূরাক্ষী নদী হচ্ছে বীরভূমের সবথেকে বড় নদী। অটো দাঁড় করিয়ে আমরা এখন ময়ূরাক্ষী নদীর ভিউ পয়েন্টে যাচ্ছি। অনেক মানুষ এখানে ময়ূরাক্ষী নদী দেখতে এসছে। কি সুন্দর লাগছে দেখো, জলের রংটা দেখো। এই ময়ূরাক্ষী নদীর ওপরেই ম্যাসাঞ্জর ড্যাম রয়েছে। ম্যাসাঞ্জর ড্যামটা মূলত পিকনিক স্পট, তাই ওইটা আমরা এবার বাদ দিলাম। আমরা শুধু সতীপীঠগুলো কভার করছি। আমরা মোট 3 রাত 2 দিনের ট্যুরে এসেছি। আর আমরা প্ল্যান করেই এসেছিলাম, প্রথম দিন আমরা তারাপীঠ মন্দিরে পুজো দেব এবং তারাপীঠের যে 12 কিলোমিটারের মধ্যে মন্দিরগুলো আছে, 7টা মন্দির, সেই মন্দিরগুলো ঘুরে দেখব। তো সেই মতন আমাদের খুব ভালোভাবে প্ল্যান সাকসেসফুল হয়েছে। এবং গতকালের ভিডিওতে তোমরা দেখেছো আমরা পুজো দিয়ে রাতের বেলা তারাপীঠ মহাশ্মশানে গিয়েছিলাম এবং সেখানের অভিজ্ঞতা ভয়ানক যাকে বলে। আর ওই ভিডিওটা যদি তোমরা এখনও দেখে না থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটায় যাও আমার চ্যানেলে। এই ভিডিওর ঠিক আগের ভিডিওতেই ওইটা পেয়ে যাবে। এছাড়া এইখানে দেখো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে টাচ করেও তোমরা দেখে নিতে পারো। অবশ্যই এই ভিডিওটাও পুরো দেখো, আর না দেখলে কিন্তু অনেক কিছু ভালো ভালো জিনিস মিস করবে। প্রথম দিনের কথা তো বললাম, আর সেকেন্ড দিন মানে আজকে আমরা ঠিকই করে এসেছিলাম যে তারাপীঠ মন্দির থেকে 65 কিলোমিটার টপকে বক্রেশ্বরে আসবো। বক্রেশ্বরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তোমাদের ঘুরে দেখাবো। সেই মতোই আমরা আজকে রওনা দিয়েছি। ওই যে মোটা মোটা শেকলগুলো দেখতে পাচ্ছ, এটা দিয়ে জল অপারেট হয়। এগুলো ওপরে উঠলে জল ছাড়া হয়, আর নিচে নামলে জল আবার বন্ধ হয়ে যায়। যেহেতু এটা একটা বাঁধ, তাই বাঁধের সিস্টেমটা এইভাবেই চলে। আমরা দেখে নিলাম ময়ূরাক্ষী নদীর স্পট। এরপর এই রাস্তার ওপারে আমাদের অটো দাঁড়িয়ে আছে।
পরের ডেস্টিনেশন আমাদের বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। অটোতে যেতে যেতেই আমরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়েছি যে অটো থামিয়ে না এসে পারিনি। কি সুন্দর শালুক ফুল ফুটে আছে দেখো। বাহ, সামান নেবে গিয়ে আনতে ইচ্ছে হচ্ছে, বুট ফুট খোলার ঝামেলাটাই। যাও আমার জন্য শালুক ফুল আনো। শালুক ফুল বুট খুলতে হবে তো না, কোনো একটা উপায়ে কিছুভাবেই পাবো না না, পাগল নাকি? এক তো পায়ে জল লাগবে, তারপর সাপ থাকে, আমি খুব ভয় পাই। এখানে 3টে স্টোন আছে, আমি একটা স্টোনের উপর তো যেতেই পারি। কি সুন্দর লাগছে। দাও দাও দাও। এগুলো মিস করবে না তোমরা, আমিও এরকম করে থাকি। চারদিকে চোখ রাখবে, বেড়াতে বেরিয়েছো, ঘুমিয়ে ঘুমিয়ে বা ফোন নিয়ে সময় নষ্ট করে যাবে না। আমাদের উদ্দেশ্যই হচ্ছে ঘুরতে বেরিয়ে নানান কিছু এক্সপ্লোর করা, তাই সঞ্চারী এক্সপ্লোর তো করবেই আর তোমাদের সঙ্গে শেয়ারও করবে। এই দেখো, একটা ডান্ডা জোগাড় একটা গাছের ডাল জোগাড় করেছে, শালুক ফুল তুলবে বলে। ছেড়ে দাও ছেড়ে দাও, আসবি তোরা কেউ? অনেক দূরে আছে। অনেকটাই দূর, পুরোটা না টানলে থাকবে থাকবে। হচ্ছে না। তুমি যে আমার জন্য চেষ্টা করেছো, আমি এতেই খুশি। আরে আমি বড় যে জোরে কম নেবে গিয়ে তুলে আনতাম। বক্রেশ্বর এরিয়ায় আমরা ঢুকে পড়েছি, আর মিনিট 2-1-এর মধ্যে আমরা পৌঁছে যাব। এইটা হচ্ছে বক্রেশ্বর ধামের গেট। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ আমরা দেখব। এই দেখো, আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি, এখানে প্রচুর পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, আর এখান দিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গাটা তোমরা পেয়ে যাবে। বক্রেশ্বরে কি কি দেখার জায়গা আছে, দর্শনীয় স্থানগুলো এখানে লেখা রয়েছে। এখানে 2 চাকা 3 চাকা 4 চাকার জন্য আলাদা আলাদা টাকা নেওয়া হয়, আর টিকিট কাউন্টারে প্রবেশ মূল্য এখানে 10 টাকা করে মাথা পিছু। 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, এবার ভেতরে ঢুকবো। ঢুকে ডান দিকে এলে এখানে ওয়াশরুম পেয়ে যাবে, মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা, আর 5 টাকা করে মাথা পিছু নেবে। বাথরুমে আমি গিয়েছিলাম, লং ট্রাভেল করলে বাথরুম প্রয়োজন সবারই হয়ে পড়ে। তো এখানে একটা কথা আমি বলবো, বাথরুমগুলোর ভেতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দুর্গন্ধ নেই, আর রীতিমতো ফিনাইল দেওয়া হয়, আর সবকটা বাথরুমে জল আছে, তো এটা খুব ভালো সাইড। এবার আমরা উষ্ণ প্রস্রবণের দিকে যাব। এইটা হচ্ছে স্নানের ঘাট, পুরুষদের স্নানের ঘাট আর মহিলাদের স্নানের ঘাট আলাদা। এই দেখো, অনেকেই যাচ্ছেন স্নান করতে, কারণ এখানে স্নান করাটাকে পুণ্য স্নান বলে ধরা হয়। মন্দিরে যাওয়ার পথ এইদিকে ইন্ডিকেশন দেওয়া রয়েছে। ঋষি অষ্টবক্রমুনি নামেই জায়গার নাম হয় বক্রেশ্বর, এবং এই ঋষি অষ্টবক্রমুনি এখানে 60,000 বছর সাধনা করেন, সাধনায় সিদ্ধি লাভ অর্জনের সুরত্ব প্রাপ্ত হয়। এই যে কুণ্ডুটা দেখছেন, কুণ্ডুটা এটার নাম হচ্ছে আমরা পা পড়া গঙ্গা। এই জল স্পর্শ করে পুজো করলে সমস্ত পাপ নাশ হয়। দেখুন কুণ্ডুটা দিকে তাকান, এটা টেম্পারেচার হচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। বহু মানুষ এখানে স্নান করছেন। আবার এর থেকে যেটা বেশি কম সেটা হচ্ছে সামনে বৈতরণী গঙ্গা, ওগুলোতে মানুষ পড়লে মারা যাবে, এত টেম্পারেচার ওই জলটা। আচ্ছা, এইটার নাম হচ্ছে বৈতরণী গঙ্গা। এইটা সমস্ত কুণ্ডুর জল এসে এখানে রাখা হচ্ছে, এবং এইখান থেকে যাচ্ছে স্নান। এটার আশ্চর্য হচ্ছে মাটির তলে শ্যাওলাটা সবুজ, এবং তীর্থযাত্রীরা চাল ফেলে রেখেছে, এই চাল থেকে কিন্তু ভাত হবে না। এটাও একটা কুণ্ডু, জলটা ফুটছে আগে থেকে। এটার টেম্পারেচার নর্মালি, এটার টেম্পারেচার হচ্ছে 52 ডিগ্রি সেন্টিগ্রেড। কুণ্ডু, ভৈরব কুণ্ড কোনটা? এটার নাম হচ্ছে ভৈরব কুণ্ডু। এটা ছোট? হ্যাঁ, না এটা ছোট হলেও এই জলটা মারাত্মক টেম্পারেচার। এটা কত? এটা হচ্ছে 72 ডিগ্রি সেন্টিগ্রেড। ফুটছে তো রীতিমতো, এখানে মানুষ পড়লে সঙ্গে সঙ্গে মারা যাবে। ফুটছে এবং ধোঁয়া উঠছে। জল ফুটছে, কিন্তু চাল থেকে ভাত হবে না। জল যতই ফুটুক, এই জলটা চাল থেকে কিন্তু ভাত আপনার হবে না। অবিরাম গরম জল উঠছে। এটা ঋষি অষ্টবক্রমুনি এক কথাতে শিবকুণ্ড বলা হয়। ভালো করে দেখুন, একদম মাটির নিচ থেকে গরম জলটা উঠছে। এটা 7-8 ভূগোল বইয়ে লেখা আছে, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ। হিট রীতিমতো, হ্যাঁ মারাত্মক হিট। এখান থেকে আঁচ পাওয়া যাচ্ছে রীতিমতন। এই অবিরাম গরম জল উঠছে, অবিরাম। এর থেকে বক্রেশ্বর নদী সৃষ্টি হয়েছে। এর সব থেকে আশ্চর্য হচ্ছে এত ফুটন্ত জল, শ্যাওলাটা সবুজ।
হ্যাঁ আর এখন এইটা হচ্ছে আপনার অগ্নিকুণ্ড, সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে এইটা। এটার নামই হচ্ছে অগ্নিকুণ্ড, এটা 95°C। এর সব থেকে বড় আশ্চর্য, এত ফুটন্ত জলে শ্যাওলাগুলো দেখুন একদম টাটকা সবুজ শ্যাওলা, হ্যাঁ অথচ চাল পোড়াতে ভাত হবে না। আবার এখান থেকে হিলিয়াম, সালফার, আর্গন বলে গ্যাসটা পাওয়া যায়। এই গ্যাসটা নিয়ে যাচ্ছে কলকাতা, ভাবা রিসার্চ সল্টলেক, এই গ্যাসটা নিয়ে ওরা রিসার্চ করছেন এই গ্যাসটা নিয়ে। এটা সব থেকে হাইয়েস্ট, এখানে মানুষ পড়লে 2 মিনিটের মধ্যে মারা যাবে, শরীর থেকে মাংসগুলো খুলে নেমে যাবে। এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার। এইটা হচ্ছে পুজোর দোকান, এই একটা আর এই একটা হচ্ছে পুজোর দোকান। আচ্ছা এখানে পুজোর জিনিসগুলো পেয়ে যাবেন। এখানে আপনি যেমন বলবেন সেভাবে পুজোরা দিয়ে দেবে, ফুল, বেলপাত, মিষ্টি, সিন্দুর, গঙ্গা জল, নাম গোত্র ধরে পুজো হয়। আপনি যদি আপনার নামে পুজো তাহলে আপনার বাবা মা সব পরিবার নামে সম্পর্ক হবে। আচ্ছা, স্টল নাম্বার 7, 8, 9 পাশাপাশি। হ্যাঁ, এটা মন্দির কমিটির পুজোর দোকান এগুলো, আর আমরা হচ্ছে পূজারি মন্দিরে। আচ্ছা। সমঝাই, ওদের পুজোটা একটু ভালো করে করে আমি তো আরো ভক্ত আছে, বাকিটা ওনাদের ভালো করে একটু বুঝিয়ে দেবে। হ্যাঁ ঠাকুরমশাই অনেক ধন্যবাদ না, না, আপনাকে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আশীর্বাদ করবেন। আমরা এখানে নামগোত্র লিখিয়ে দিয়েছি, ঠাকুরমশাই আমাদের নামগোত্র নিয়েছেন। দুটো কোন কোন দুটো মন্দির একবারটি দেখান। আচ্ছা হ্যাঁ, সর্বনিম্ন এখানে 101 টাকা থেকে শুরু, 1151 টাকা অবধি ডালা। আচ্ছা। এর ভেতরেও ঠাকুরের পুজোর অনেক সামগ্রী পেয়ে যাবে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে কুণ্ডের জল পাওয়া যাচ্ছে। আমরা 10 টাকা করে একটা বোতল কিনেছি, বোতল সমেত রেডি আছে, এমনও না যে তোমাদের বোতল আনতে হবে। জলটা কিভাবে তোলেন? হাতে খুব গরম লাগে তো। এই দেখো জল তোলা হচ্ছে, মারাত্মক গরম। ফ্লাস্ক থেকে জল বার করলে যেরকম ফুটন্ত গরম হয় ওই রকম। ঠাকুরমশাই জুতো এখানে ছাড়বো? এটা মায়ের পিঠ, আচ্ছা 51 পিঠের 1 পিঠ। দুঃখযোগ্য সময়সূচির যে 51 খণ্ড হয়েছিল, মায়ের এখানে ভূমধ্য মন পড়ে এইটা। সতীপীঠ যেখানে যেখানে আছে সেখানে সেখানে ভৈরবও থাকবেন। এর বটুকনাথ ভৈরব আছেন এখানে। এটা অনেকটা নিচে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মায়ের পিঠ। ওই দুই ভাবে পুজো হয়, একটা হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে পুজো হয়, একটা ভিতরে ঢুকে মায়ের যে আদি শিলা আছে সেই শিলা স্পর্শ করে পুজো হয়। এটা মায়ের আদি শিলাটা স্পর্শ করে অনুভব করা যায়। এখানটা লাললে যেরকম অনুভূতি হয়, মায়ের পীঠস্থানটা এখনো পর্যন্ত জীবিত, এটা স্পর্শ করা যায়। আপনার কি ভিতরে যাওয়ার ইচ্ছা আছে না? ভিতরে এখান থেকে ভিতরে যাওয়ার জন্য কি আলাদা করে বস্ত্র আনতে হয়? বস্ত্রের মূল্য লাগে, মানে শিলা তো শুধু স্পর্শ করতে নেই, শিলা স্পর্শ করতে হলে মায়ের বস্ত্রের মূল্য দিয়ে শিলা স্পর্শ করতে হয়। আচ্ছা, সেটা এমনি কত? যেটা খুশি ইচ্ছা, খুশি, মানে আমি যা খুশি দিতে পারি। মানে একটা হচ্ছে শাড়ি আমি হয়। শাড়ির দামটা অনুযায়ী 300-400 টাকা শাড়ির দাম। আচ্ছা, আসুন, ভিতর দিকে আসুন। আমাদের পুজো এখানে মায়ের চরণে। শিলা চুল তুলবে না। আচ্ছা এটা হচ্ছে মায়ের সেই আদি শিলা। আচ্ছা, শিলা চুলটা হচ্ছে মায়ের পূর্ণরূপ, শিলা হচ্ছে মায়ের পূর্ণরূপ। পূর্ণরূপের ছবি তুলতে নেই, মায়ের ছবি তুলুন, মাকে পুজো করুন, মাকে অনুভব করুন। এই মন্দির কত পুরনো? এটা বহু পুরনো। ঋষি অষ্টবক্রমুনি, যে ঋষি অষ্টবক্রমুনি মহাভারতের আগেকার কাহিনী, যে অষ্টবক্রমুনি মাতৃ গর্ভে থাকাকালীন তার দেখপাটে ভুল ধরায়, সে অষ্টবক্রমুনি কাহিনী হচ্ছে মায়ের স্থান। আচ্ছা, মানে মহাভারতের আগেকার কাহিনী। মহাভারতের আগে থেকে কি এই মূর্তি রয়েছে? আগে অন্য মূর্তি ছিল, আগে ছোট মূর্তি ছিল, সেটা পাশে আছে। আচ্ছা, আর এই শিলাখণ্ড একদম শুরু থেকে। ছুঁয়ে নেন, মায়ের আগে পা গুলো ছুঁয়ে নেন, তারপরে মায়ের শিলাটা স্পর্শ করুন। চোখ বন্ধ করে আস্তে আস্তে লালন দেখুন, এখানটা লাললে যেটা অনুভূতি হয় ওটা সেরকমই অনুভব। কামনার্থে সপরিবার মঙ্গল কামনার্থে বিপত্তারিণী দুর্গায় নমঃ। মায়ের পায়ে দেবেন। বলুন নমো শ্রী বিষ্ণু
বিষ্ণুরোম নমো শ্রী বিষ্ণু বিষ্ণুরোম তস্মাৎ উদ্ধ নিজের নাম ওখানে একটা পা আছে, দু পা ভালো করে চল, দু হাতে করে এবং মা সর্বমনস্কামনা পূর্ণ করো, শরীর সুস্থ করো, নির্বিকার করো, শাখা শাড়ি সিঁদুর অক্ষয় করো, দীর্ঘায় করো, পুত্র সন্তান দিয়ে দীর্ঘায় করো, সারাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী বহু পুরনো মূর্তি। প্রথম মূর্তি হচ্ছে এটা, গুগলে আপনি সার্চ করলে এই মায়ের এই মূর্তিটাই পাবেন। এটা প্রথমে ওপেন টু অল ছিল, যে খুশি মায়ের প্রতিষ্ঠান স্পর্শ করতো, মালা নিয়ে টানাটানি করতে যে সিংহাসন থেকে মা পড়ে যায়, পড়ে যে এই যে সিংহের যে লেজ আছে এই লেজটা ভেঙে যায়। খুঁতো মূর্তিতে পুজো করতে নেই, সেই জন্য সাইড করে রাখা হয়। তারপরে মূর্তি হচ্ছে এটা, এটা আমাদের বাসন্তী পুজোর যে পুজো হয় সেই পুজোর সময় মায়ের এই পুজো হয়, দুর্গা পুজোর সময় মায়ের ওই পুজো হয়। মনস্কামনা পরিপূর্ণার্থে অষ্টবক্র বক্রনাথ মহাদেব শিবায় নমঃ। নমো শিবায় নমঃ। ভালো করে পড়ুন, বাবাকে চার্জ করুন। বলুন নমো পাপোহম পাপকর্মাহম পাপাত্মা মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নমো নমঃ। এখানে মাথা টেকান। বাবা সর্বমনস্কামনা পূর্ণ করো, শরীর সুস্থ করো, নিরোগা করো, কল্যাণ করো, সাংসারিক মঙ্গল করো, সর্বমনস্কামনা পূর্ণ করো, সর্বগ্রহ নাশ করো, শরীর সুস্থ করো, নিরোগা করো, কল্যাণ করো। ঠাকুর মশাই অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম ফোন নাম্বারটা একটু বলে দিন যাতে অন্যান্যরাও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী, আমি বক্রেশ্বর ধামের সেবায়িত এবং পুরোহিত। আমার ফোন নাম্বার হচ্ছে 790 820 73 34। আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে পুজো দিয়ে। মহাদেব জয় জয়। হর হর মহাদেব, নিশ্চয়ই আসবো। ভালো থাকবেন ঠাকুরমশাই। একদম ঠাকুরমশাই খুব সুন্দর করে আমাদেরকে পুজো দিয়ে দিলেন, তোমরা সবটাই দেখতে পেয়েছো। বস্ত্র দেওয়ার জন্য আমরা 301 টাকা দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। শাড়ি যদি আনো তাহলে আরও ভালো, মহিষমর্দিনী মাকে শাড়ি তোমরা দিতে পারবে। আর যদি শাড়ি না আনো তাহলে বস্ত্রের উপযুক্ত একটা দাম দিতে হবে, কারণ ওনার মুখেই তোমরা শুনেছো যে এমনি এমনি শিলাখণ্ড ছুঁতে নেই। বক্রেশ্বরে এটা তান্ত্রিকদের জন্য খুব ইন্টারেস্টিং জিনিস, যে বক্রেশ্বরে বিখ্যাত কাঁচা শ্মশান, যেটা সবাই জানে, সেই শ্মশানের দিকে আমরা এখন হাঁটছি। এদিকে বক্রেশ্বরের কাঁচা শ্মশানে যাই আগে, তারপরে আপনাদেরকে দেখাবো। এখানে হাঁড়ি কাঠ রয়েছে, হাঁড়ি কাঠ আছে মানেই বলি হতো। এই হচ্ছে মন্দির, এখানে মা কালী রয়েছেন। শ্মশানের আগে প্রচুর স্মৃতিফলক রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে অনেকেই করে না, ডেড বডি পুড়ে গেছে তার ছাই বা তার কোনো একটা বডির হাড়ের পার্ট রেখে সেটার উপর মাটি চাপা দিয়ে স্মৃতিফলক বানিয়ে রাখে, ঠিক সেই জিনিসই এগুলো। সবই হিন্দুদের। এই হচ্ছে শ্মশানে, দেখো তান্ত্রিক তন্ত্রক্রিয়া করছে। এই হচ্ছে বক্রেশ্বরের কাঁচা শ্মশান। ইলেকট্রিক চুল্লি আসেনি, এই যে কারণে এটার নাম কাঁচা শ্মশান। এবং এখনো মরা পড়া গন্ধ পাওয়া যাচ্ছে, উৎকট টাইপের, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চিতা জ্বলছে এখনো, এই দেখো চিতা জ্বলছে। খুবই ভয়ঙ্কর দৃশ্য, সবাই সহ্য করতে পারবে না। লাল পা গুলো দেখা যাচ্ছে। চলো চলে যাই। শ্মশানে মরা পুড়ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মৃতদেহ দেখছি। কোনোদিনও এই দৃশ্য দেখিনি, কীরকম লাগছে ঠিক বলে বোঝাতে পারবো না, তোমরাই আন্দাজ করে নাও। আমি আশা করেছিলাম শ্মশান দেখবো, কিন্তু এতটা ভাবে দেখবো আশা করিনি। কাঁচা শ্মশানটা দেখে না অদ্ভুত উপলব্ধি হচ্ছে মনের মধ্যে। যে লোকটা মারা গেছে সে তো একটু আগেও হয়তো বেঁচে ছিল, হঠাৎ মৃতদেহ হয়ে গেল, পড়ে আছে উল্টে, কারোর তার দিকে কোনো খেয়াল নেই, মরে গেল, তারপর দুদিন পর ভুলেও যাবে লোকে।
আর যদি খুব ভালো কর্ম করে থাকে তাহলে হয়তো আর কিছুদিন মানুষ মনে রাখবে, আর আরও ভালো যদি কর্ম করে থাকে রবি ঠাকুর বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন, তাহলে যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। শ্মশানেই সব শেষ। মরা পড়ানোর গন্ধ যারা সহ্য করতে পারে না তারা এই চত্বরে এসো না, ভর্তি গন্ধ। আর দুর্বল মন যাদের তারা তো এখানে কোনো মতে এসো না। এই দিকে আমরা যাচ্ছি তার কারণ ক্রোয়েশিয়া থেকে আনা প্রবালের 10 ফুটের শিবলিঙ্গ রয়েছে, সেইটি দেখতে যাচ্ছি। এখানটা ফিল করার চেষ্টা করো পরিবেশটা, দেখো পুরো চারদিক ফাঁকা, ধুধু করছে, আর এখানে মৃত ব্যক্তিদের সৌধ রয়েছে। এখানে শ্রীগুরু রামকৃষ্ণ সারদা আশ্রম আছে, শ্মশান চত্বরেই রয়েছে। ক্রোয়েশিয়া সামুদ্রিক শ্বেতপ্রবাল দ্বারা নির্মিত শিবলিঙ্গ এখানে রয়েছে, যেটা বাসুদেব বাবা স্বপ্নাদেশে ইতালির স্বনামধন্য অ্যাটর্নি মিস্টার পাইরাস দ্বারা প্রতিষ্ঠিত। এটাই আমরা এখন দেখতে যাব। এখানেই আমরা প্রবালের 10 ফুটের শিবলিঙ্গ দর্শন করব। যেহেতু গেট বন্ধ আছে তাই বাইরে থেকেই দেখো। আর এই হচ্ছে আশ্রম, ভেতরে ঢুকেও দেখা যায়, কোনো কারণে এখন বন্ধ আছে। বক্রেশ্বরের মন্দিরে এই জিনিসটা খুব ভালো লাগলো, তারাপীঠের ওখানে যে যে মন্দিরে ঢুকেছি কোনো মন্দিরে ঢুকতে দিচ্ছে কিন্তু ভিডিও বা ফটো করতে দিচ্ছে না, ছুঁয়েও পুজো দেওয়ার নিয়ম নেই, সামনে থেকে যে দেখবো তার উপায় নেই, ঠেলাঠেলি। এখানে সতীপীঠ মায়ের সেই আদি শিলাকে ছুঁয়ে পুজো দিলাম, কি মহাভাগ্যের প্রয়োজন এটার জন্য তোমরাই কল্পনা করে নাও। আমি বহু জন্মের আমার ভালো কৃতকর্ম রয়েছে, যার জন্য পারছি বলেই আমি মনে করি। তোমরাও চেষ্টা করো, আর মা যখন ডাকবেন নিশ্চয়ই আসতে পারবে। অন্যান্য মন্দিরের থেকে না এই জায়গার পরিবেশটাই আলাদা। এবার তুমি বলবে যে হ্যাঁ আমাকে অনেকগুলো টাকা দিতে হয়েছে, রোজগার করি যখন মায়ের পুজোর জন্য কিছুটা তো দিতেই পারি আমরা, তাই না? সবটা নিজের ভোগে লাগাবো তা কি হয়? সেই সাথে গরিব দুঃখীদেরও কিছু কিছু সাধ্য মতন দিতে পারি। মন্দিরের সব কিছু দেখা হয়ে গেল, এবার আমরা বাইরের দিকে যাব। এই রাস্তাটা দিয়ে আমরা বাইরে চলে এলাম, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে, যেদিক দিয়ে ঢোকাবে সেদিক দিয়ে আর বের করবে না, অন্য রাস্তা দিয়ে বের করবে। চলো জননী হোটেলে ঢুকি আর এখানকার খাবার দাবার কীরকম দেখি। এখানেও ভিড় আছে। এখানে নিরামিষ ভাত কত কাকু? নিরামিষ ভাত এখানে কত? 50 টাকা। আর সবকটা আইটেম কি রিপিট করা হয় যতবার পেট ভরে? আচ্ছা আচ্ছা। আর একটা তরকারি আসছে, চিকেন মাছ ডিম কত? চিকেন মাছ ডিম এগুলোর দাম? চিকেনের দাম হচ্ছে আপনার 4 পিসের দাম 100 টাকা, ডিম হচ্ছে 20 টাকা পিস, মাছ হচ্ছে 30 টাকা। আচ্ছা, তোমরা দেখো কি নেবে। এখন এরা নিরামিষ দিয়ে শুরু করে দিয়েছে, আমাদের এখনো আপাতত বাঁধাকপির তরকারি দিয়ে গেছে, পোস্ত, বড়ি দিয়ে আলু পোস্ত, আবার বড়ি দিয়ে আলু পোস্ত আনা হয়েছে, অনেক কিছু আছে নিরামিষ ভাতে। অসুবিধা না, তুমি বলো তোমার চয়েস বলো। মাছ মাংস ডিম কোনটা? মাছের অপশন এটা ইউটিউব থেকে আমার হয়ে গেল, আবার খোঁজা ইয়ে আসবে এখান থেকে, আশা করা যায়। আমাকে একটা পেটির মাছ দিন। হ্যাঁ লাজাটা দিয়ে দিন। আলু ভাজা, আমাকে আলু ভাজা দিন, ভালো হয়েছে আলু ভাজাটা। আর একটু আলু ভাজা আমাকে দেবেন। ভাত ডাল আলু ভাজাটা কিন্তু সেরা হয়েছে। আবার দেখো এই বেরিয়েছে, এরা ডেড বডি পুড়িয়ে বাড়ি ফিরছে। হ্যাঁ এবার বলে খেতে কেমন লাগছে? 3 রকমের তরকারি আর ডাল ভাত হচ্ছে নিরামিষ, 50 টাকায়। এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাটাও অন্যায়। আমরা খেয়ে দিয়ে এরপর পাহাড়ে যাব, তাড়াতাড়ি করে শেষ করি, বেশিক্ষণ সময় হাতে নেই, কারণ সন্ধ্যা হয়ে গেলে মামা ভাগ্নে পাহাড়ে দেখতে একটু অসুবিধা হয়ে যাবে। তাড়াতাড়ি করে খেয়ে তারপর দেখা হচ্ছে। আমাদের বক্রেশ্বর মন্দিরে ঢোকার আগে যে জায়গায় অটো পার্কিং ছিল সেখানে আমরা চলে এসেছি, আর এখান থেকেই দেখো জননী হোটেলটা দেখা যাচ্ছে। তার মানে আমরা যেখানে খেলাম সেটা একদমই মন্দিরের গায়ে। এই যে আমাদের অটো, আমরা এবার রওনা দেব। ঘড়িতে 2:24 বাজে।
লালনদা, আমরা কি মামা ভাগ্নে পাহাড়ের দিকে যাব? মামা ভাগ্নে পাহাড়ের দিকে যাবো, দুবরাজপুর। আধা ঘন্টা লাগবে বলো এখান থেকে যেতে? আধা ঘন্টা। এখানকার ভাতের হোটেলের খাবার দাবার কিন্তু খুব টাটকা আর ফ্রেশ, যেখানে অন্যান্য জায়গায় ধরো 100 টাকা, সে জায়গায় এখানে 50 টাকায় ভাত পাওয়া যাচ্ছে। তারাপীঠ থেকে জরুরি নয় সবাই বক্রেশ্বর বেড়াতে আসবে, কারণ অনেকটা ডিস্টেন্স আর টাইমিংয়েরও ব্যাপার থাকে। আমাদের হাতে যেহেতু একদিন এক্সট্রা সময় ছিল, আমরা সেভাবেই প্ল্যান করে এসেছি, সেই জন্য আমরা বক্রেশ্বরটা একেবারেই দেখলাম। তোমরা যারা শুধু বক্রেশ্বর দেখতে আসবে তারা বক্রেশ্বর মন্দিরের কাছাকাছি হোটেল নেবে। আমরা দুবরাজপুরের এলাকায় ঢুকে পড়েছি, আর কিছুক্ষণ পরেই আমরা মামা ভাগ্নে পাহাড়ে পৌঁছে যাব। অটো থেকে নেমে গেলাম, এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের মামা ভাগ্নে পাহাড়টা পড়বে। এখানেও সর্বসাধারণের জন্য শৌচালয় বা স্নানাগার রয়েছে। মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার আগে আমরা এখানে পাহাড়েশ্বর বাবার মন্দিরটা দেখতে পেয়েছি। কি সুন্দর মন্দিরটা! এই যে পাহাড়েশ্বর বাবার শিবলিঙ্গ, ঠিক গুয়াহাটিতে যেরকম মন্দির দেখেছিলাম আমরা ওই রকম। আর এগুলো হচ্ছে ন্যাচারাল, আলাদা করে কেউ বসিয়ে তৈরি করেছে এরকম নয়। জয় বাবা ভোলানাথ। যেখানেই শিব ঠাকুর আছেন সেখানেই নন্দী মহারাজ আছেন, এটা নিয়ম। মন্দিরকে বাঁদিকে রেখে আমরা পাহাড়ের দিকে যাব। এখানে পাহাড়েশ্বরী মায়ের মন্দির আছে। এখানে বীরভূম সমতল অঞ্চল, কিন্তু হঠাৎ করে এখানে পাহাড় শুরু হয়ে গেছে। এই দুবরাজপুর অঞ্চলে মামা ভাগ্নে পাহাড়ই তার নিদর্শন। সমতল অঞ্চলের মধ্যে এই যে গোটা একটা পাহাড় সৃষ্টি হয়ে গেছে, এই পাহাড়ের আকারটা দেখেই বোঝা যায় যে পাহাড়গুলো কয়েকটা বড় বড় পাথরের সমষ্টি। তো এই মামা ভাগ্নে পাহাড়ের সাথে কিন্তু রামায়ণের যোগসূত্র আছে, মহাভারতের যোগসূত্র আছে, বিশ্বকর্মা ঠাকুরের যোগসূত্র আছে। প্রথমে বলি মহাভারতের সাথে সংযোগ। তোমরা কালকে ভিডিও যারা দেখেছো তারা জানো, একচক্রা গ্রাম, যেটা বীরচন্দ্রপুর গ্রাম নামে আজ প্রচলিত, সেই গ্রামে আমরা কালকে গিয়েছিলাম। সেখানে বকরাক্ষস সে থাকতো এবং তাকে ভীম বধ করেছিল। এবার ভীমের প্রসঙ্গটা কি করে এলো? ওই বীরচন্দ্রপুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তী এরা অজ্ঞাতবাসে অন্য পরিচয় ছিলেন। তো ওই ব্রাহ্মণের যখন পালা আসে বকরাক্ষসের পেটে যাওয়ার, তখন ওদের দুঃখ দেখে মাতা কুন্তী ভীমকে আদেশ দিয়েছিলেন যে তুমি বকরাক্ষসকে বধ করো। তো ভীম সেই মতো বধ করেছিলেন। তো এই ঘটনা থেকেই আমরা জানতে পারি যে বীরচন্দ্রপুর বা একচক্রা গ্রামের সঙ্গে মহাভারতের সংযোগ আছে। একচক্রা নাম কেন হয়েছিল সেটাও আমি আগের ভিডিওতে বলেছি। যদি জানতে চাও কিংবা তারাপীঠের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে চাও তাহলে ওই ভিডিওটা ভিজিট করো। ওই ভিডিওটায় সমস্ত কিছু ডিটেলস আছে, অটো থেকে আরম্ভ করে হোটেল এবং ঐতিহাসিক সমস্ত তথ্য রয়েছে। চলে এসেছি আমরা পাহাড়েশ্বরী মায়ের মন্দিরে। ইনি হচ্ছেন মা পাহাড়েশ্বরী। সামনে থেকে দেখে আসি। এখানে কেউ ছবি তুলতে বা ভিডিও তুলতে মানা করছে না, তাই তোমাদের আমি একদম সামনে থেকে দেখাতে পারবো। পাহাড়েশ্বরী মায়ের মন্দির পেরিয়েই কিছুটা সামনে এগোলে তোমরা মামা ভাগ্নে পাহাড় পাবে। ভগবান রামচন্দ্র যখন বানর সেনাদের আদেশ দিয়েছিলেন লঙ্কায় যাওয়ার রাস্তার জন্য সেতু নির্মাণের কাজ করতে হবে, রামচন্দ্রের ঘোড়ায় টানা রথে করে আকাশপথে পাথরগুলো বানর সেনারা নিয়ে যাচ্ছিল। সেই সময় ঘোড়ারা এই জায়গা দিয়ে যখন যাচ্ছিল না, তখন চমকে উঠেছিল, তাই অনেক পাথর পড়ে গিয়েছিল নিচে। সেই পাথরগুলো পড়েই নাকি এই পাহাড়ের সৃষ্টি হয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো?
ভগবান রামচন্দ্রের আদেশে সমুদ্রে সেতু নির্মাণের জন্য এই পাথরগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, আর পাথরগুলো পড়ে গিয়ে এই পাহাড়ের সৃষ্টি হয়ে গেছে। তাই পাথরগুলো দেখলে না বোঝা যায় যে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল তুলে তুলে। এর আকৃতি কিন্তু ঠিক পর্বত বা পাহাড়ের পাথরের মতো নয়, একদম অন্যরকম। তাহলেই আন্দাজ করো আমরা কোন ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি। তাই বীরভূমে এলে, বক্রেশ্বরে এলে অবশ্যই মামা ভাগ্নে পাহাড়ে আসবে। পুরনো রামচন্দ্রের আমলের ঐতিহাসিক গন্ধ পাবে, মনে হবে সেই জায়গায় সেই আমলেই পৌঁছে গেছো। একটু খোঁজাখুঁজির পরেই আমরা মেন জায়গাটা পেলাম। দূর থেকে এই স্টলটা দেখে বুঝতে পেরেছিলাম যেটা মেন হতে পারে। পাহাড়ের গায়ে এখানে মামা আর ভাগ্নে আলাদা করে লেখা আছে যাতে বুঝতে সুবিধা হয়। মামার থেকে ভাগ্নের আকৃতি বড়। এই পাহাড়টা হচ্ছে মামা, এই পাহাড়টা হচ্ছে ভাগ্নে। আর এই পাথর দুটো কেমন ব্যালেন্সের ওপর আছে দেখো, এই দেখো, জাস্ট ঠেকনা দেওয়া। আর এভাবেই বছরের পর বছর ধরে এই পাথরগুলো এভাবেই রয়েছে। এটা দেখে যে কেউ বলে দেবে যে একটার ঘাড়ে আরেকটা পড়েছে। তাই রামায়ণের যে কাহিনী বর্ণিত আছে আমার একটুও অবিশ্বাস হয় না, আমার একদম সত্যি বলে মনে হয়। এই হচ্ছে মামা, এই হচ্ছে ভাগ্নে, একদম মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এবার তোমাদেরকে বলবো বিশ্বকর্মা ঠাকুর আর শিব ঠাকুরের সাথে কি সংযোগ আছে এই পাহাড়ের। শিব ঠাকুর একবার বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন যে আমার জন্য তুমি দ্বিতীয় কাশী তৈরি করো। দ্বিতীয় কাশী তৈরি করার জন্য পাথর লাগবে, এবার সেটা এক রাতের মধ্যেই তৈরি করতে হবে। তাই বিশ্বকর্মা ঠাকুর এখানেই দ্বিতীয় কাশী বেনারস তৈরি করবে বলে ঠিক করেছিলেন। কিন্তু যেহেতু এক রাত পূর্ণ হয়ে গিয়েছিল তাই জন্য মন্দির কোনোভাবেই তৈরি করা হয়ে ওঠেনি। জিনিসটা যেমনটা ছিল তেমনই আধা খেচড়াভাবে পড়ে আছে। তো সেই থেকে মনে করা হয় এটাও একটা কাহিনী যে বিশ্বকর্মা ঠাকুর এখানে মন্দির পূর্ণ করতে পারেননি বলে এই মামা ভাগ্নে পাহাড়টা সৃষ্টি হয়েছে। এটাকে বলতে কামাখ্যার জন্যই এখানে লেখা আছে শ্রী শ্রী কামাখ্যা। মহাভারতের সাথে যুক্ত আর একটা ঘটনার কথা আমার এইমাত্র মনে পড়লো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে গতকালের ভিডিওতে তোমরা দেখেছো যে বকরাক্ষসের সাথে ভীমের যুদ্ধ হয়েছিল বীরচন্দ্রপুর গ্রামের 17 কিলোমিটারের মধ্যে। তো মনে করা হয় ভীম আর বকরাক্ষসের মধ্যে একটা ধুন্ধুমার যুদ্ধ হচ্ছিল, তখন আশেপাশে সমস্ত পাথরটা তো ছিটকে এদিক ওদিক উড়ে পড়ছিল। তো সেই উড়ন্ত পাথর দিয়ে এই পাহাড়টা তৈরি হয়েছে। পুরাণ অনুযায়ী আমরা অনেকগুলো ব্যাখ্যা পেলাম পাহাড়টা তৈরি হওয়ার। সত্য মিথ্যে যাচাই করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে এই সুন্দর জায়গাটা ঘুরে দেখা এবং আধ্যাত্মিক উপলব্ধি আমাদের মনে করা নিজেদের মনের মধ্যে। এটা কিসের মন্দির? গোসাই মন্দির বলতে বাবা, গোসাই মন্দির। বাবা এখানে তো গুঁড়ি মেরে ঢুকতে হচ্ছে। বাপরে, এখানে কিন্তু সবার পক্ষে ঢোকা সম্ভব না। ওই কালী মন্দিরে যে গেটটা দেখলেন, সেই গেটটা ওই দিকে ছিল না, গেটটা এই দিকে ছিল, ঠিক আছে তো? আচ্ছা, সেই গেটটা এই দিক থেকে ভুতিয়ে দিল। এই যে দেখছেন ওটা, ওটা গেট বটে, দুয়ের বটে। আর এখানে নরবলি দিত। নরবলি? হ্যাঁ, সর্বনাশ। এখন সে খাসিটা সে সব বলে দিচ্ছে, তো নরবলি দিতে না। ও, নরবলি দিয়ে পুজো করেছিলেন না কালীটা। এখানটা এরকম গুঁড়ি মেরেই ঢুকতে হবে আর এভাবেই বেরোতে হবে। খুব সাবধান এখানে ঢোকার জন্য। আমরা এখন পাহাড় থেকে নিচে নামছি। দেখা হয়ে গেল মামা ভাগ্নে পাহাড়, দেখে খুব ভালোও লাগলো। চারটে 24 হয়ে গেল। দর্শনীয় স্থান হিসেবে সাঁইথিয়ার নন্দকিশোরী মন্দিরে যাচ্ছি, যেটি সতীপীঠ। ফাইনালি আমরা নন্দিকেশ্বরী সতীপীঠে পৌঁছেছি। এখন 6টা 47 বাজে। আমরা রওনা দিয়েছিলাম মামা ভাগ্নে পাহাড় থেকে 4টে 24-এ। অলমোস্ট 2.5 ঘন্টা লেগে গেল আমাদের ওই রাস্তাটা কভার করতে। এই হচ্ছে মন্দিরের মূল গেট। এই মন্দিরটা সাঁইথিয়ার মধ্যে পড়ছে। 7:30টায় বন্ধ হয়ে যায়, আমরা 6টা 44-এ ঢুকেছি। প্রতিটি সতীপীঠেই বলির ব্যবস্থা ছিল। এখন হয়তো নরবলি হয় না, পাঠা বলি বা চালকুমড়ো বলি হয়, কিন্তু এই জায়গায় একটা সময় নরবলি হতো।
শুধু সতীপীঠ কেন, এমন অনেক কালী মন্দির আছে যেখানে নরবলি হতো। এখানে দশ মহাবিদ্যার দেবীদের মূর্তি খোদাই করা আছে। এই তো মা নন্দিকেশ্বরীর এখানে মূর্তির জায়গায় কিন্তু পাথর রয়েছে। এই কচ্ছপ আকৃতির পাথরের মধ্যেই চক্ষু দান করা রয়েছে। এখানে মায়ের নলির হার পড়েছিল। আচ্ছা, কলার বোন পড়েছিল। এই কত আদর। তোমরা দেখতে পেলে মায়ের এখানে শিলাতেই পূজা করা হয় এবং মা খুবই জাগ্রত বলে মনে করেন ভক্তরা। এখানে ভৈরব নন্দিকেশ্বর মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে ভেতরে। পাশেই বজরংবলী মন্দির রয়েছে, সংকটমোচন বজরংবলী। নন্দিকেশ্বরী নামটা কেন হয়েছে তার কারণটা আমি যতদূর জানি তোমাদেরকে জানাই। নন্দী মহারাজ এই দেবীর পুজো করতেন বলে জানা যায়, তাই সেইখান থেকেই নন্দিকেশ্বরী মাতার নামকরণ হয়েছে। নন্দিকেশ্বরী মাতার মন্দিরের একদম পাশেই সাঁইথিয়া স্টেশন রয়েছে, তোমরা চাইলে স্টেশন হয়েও আসতে পারো। সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। সোজা এখান থেকে আমরা তারাপীঠ যাব। আমাদের অনেকটা সময় লেগেছে মামা ভাগ্নে পাহাড় থেকে এই সাঁইথিয়াতে আসার জন্য, যার কারণে আমরা আজকে ফুল্লরা যেতে পারলাম না। ইচ্ছা ছিল এখান থেকে লাভপুরে যেতে। এই যে সাঁইথিয়াতে এখন দাঁড়িয়ে আছি না নন্দিকেশ্বরী মন্দিরে, এখান থেকে কিন্তু লাভপুর যাওয়া খুব একটা কষ্টকর নয়, আধা ঘন্টার রাস্তা, বড় জোর 40 মিনিট লাগতে পারে। কিন্তু 7:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, আর এখন বাজে হচ্ছে 7টা। এখন বেরিয়ে আমরা কোনো মতেই মানে ভালো করে দেখতে পারবো না, মন্দির বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে কারণে আজকে যাওয়া ক্যান্সেল। ওকে দেখো, ও আমার পেছন পেছন সব জায়গায় ঘুরছে। তুই কি আমার গাইড? তুই যে আমার পেছন পেছন ঘুরছিস, গাইড আমার? চল তাহলে আমার সাথে কলকাতা চল। এখানে যে বলির স্থান আছে, এই বলির স্থানে এই গাছটা দেখো কত পুরনো। এখানেও কিন্তু শ্মশান আছে, প্রতিটি সতীপীঠের আশপাশে শ্মশান থাকবেই। এখন ঘড়িতে 8:46, আমরা আমাদের হোটেল গঙ্গার সামনে চলে এসেছি। এখন আমি লালনদাকে জিজ্ঞেস করে নেবো যে আমরা সারাদিন যে আজকে ঘুরলাম 9:30 থেকে এখন 9:45 বাজে, তুমি বলো আমাদের কত কিলোমিটার হলো প্রথমে টোটাল গোনো? কিলোমিটার বলতে ওইদিকে ধরুন 180 থেকে 85 কিলোমিটার হবে। 185 কিলোমিটার আজকে আমরা ট্রাভেল। আর কতটা ঘুরলাম, যা যা দেখলাম সেই অনুযায়ী আমাদের কত ভাড়া হলো একটু বলে দাও। আমাদের ধরুন এখান থেকে বক্রেশ্বর ভাড়াটা আমরা 1500 নিই, আর ওর সঙ্গে মা ভাগ্না পাহাড় দুবরাজপুর ছিল, তার সঙ্গে সাঁইথিয়া নন্দকেশ্বরী ছিল। টোটাল আমরা ধরুন 2000 টাকার মতন। 2000 টাকা মতন হবে। তো আমরা তো ওদিকে কঙ্কালীতলায় যাইনি, তো দর্শকদের জন্য তুমি বলে দাও যে অ্যাকচুয়ালি রুটটা তোমরা কিভাবে ঘোরাও। কেউ যদি একদম এই আন করে আসে যে তুমি তাদেরকে ঘোরাচ্ছ, তো 5টা সতীপীঠ কিভাবে ঘোরাও তোমরা? প্রথমে নলহাটি যাই, নলহাটি থেকে সেম আমরা ট্রেন দিই বক্রেশ্বর থেকে সাঁইথিয়া নন্দকেশ্বরী, দিকে লাভপুর ফুল্লরা, তারপর কঙ্কালীতলা। কেউ যদি শুধু সতীপীঠ দেখতে চায় তাহলে এইভাবে তাদেরকে ঘোরাবে। একদিনে কি 5টা দেখানো সম্ভব? হ্যাঁ, একদিনই 5টা দেখানো। একদিনে। সেক্ষেত্রে ওই 5টা সতীপীঠের জন্য কত টাকা লাগে? 5টা সতীপীঠের জন্য আমাদের পড়ে 2800 টাকা। 2800 টাকা এবার ওর লাগবে। মধ্যে একটা সতীপীঠ যদি কমে যায় তাহলে আপনার ওইখানে কিছু কমে যাবে। একটা লাইনে নলহাটিটা আলাদা লাইনে পড়লো, আর এই 4টে প্রায় এক লাইনে। আপনার 5টা সতীপীঠ দেখতে গেলে আপনাকে যদি পুরো 5টা সতীপীঠই দেখেন, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে 51 ফিটের 5 ফিট বীরভূম ডিস্ট্রিক্টে আছে, কারণ 5টা সতীপীঠই যদি দেখেন তাহলে আপনাকে সকাল 7টায় বেরোতে হবে। আচ্ছা, সন্ধ্যা 6টার মধ্যে আপনার সব হয়ে যাবে কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। এবার যদি আপনি নলহাটিটা বাদ দেন তাহলে আপনার ওটা 50 কিলোমিটার কমে যাবে, তখন আপনার একটু 8টা-9টার মধ্যে বেরোলে সন্ধ্যের মধ্যে ওই 4টে সতীপীঠ হয়ে যাবে, যেটা সাঁইথিয়া নন্দকেশ্বরী, বক্রেশ্বর
আর কঙ্কালীতলা আর লাভপুর ফুল্লরামা। তোমার পুরো নাম এবং নাম্বারটা দিয়ে দাও, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। লালন মণ্ডল, আমার নাম লালন মণ্ডল। ফোন নম্বর 9641806899। রাতের বেলা আমাদের হোটেল কত সুন্দর সেজে উঠেছে দেখো, আলো দিয়ে ভীষণ ভালোভাবে সাজানো হয়েছে। আর ব্যালকানিটা কত ভালো লাগছে দেখো। কালকে সকালে তোমাদের ব্যালকানিটা একবার দেখাবো। দুটো হোটেল পাশাপাশি আছে, একটা হচ্ছে হোটেল গঙ্গা, একটা হচ্ছে হোটেল সুদক্ষিণা। বিল্ডিং একই, হোটেল দুটো। আর এখানে কিন্তু গাড়ি পার্কিং পুরোপুরি ফ্রি। ইন্টেরিয়র ডেকোরেশনটা কিন্তু অসাধারণ। প্রথমেই বলি, আপনাদের হোটেলটা খুব সুন্দর সাজিয়েছেন, ভীষণ ভালো লাগছে। আর দর্শক বন্ধুদের জন্য কিছু ইনফরমেশন আপনার থেকে জেনে নেব। প্রথমেই আপনি হোটেলের রেট কি থেকে শুরু হচ্ছে আর এক্সপেন্সিভটাও বলুন। আমাদের স্টার্টিং রেট হচ্ছে 1500 স্টার্টিং অ্যান্ড মোর দেন 2500। আচ্ছা, সিঙ্গেল যদি কেউ থাকতে চায়? সিঙ্গেল অকুপেন্সি বলতে আমাদের কিছু নেই, সেটা হচ্ছে ডাবল বেডরুম কিং সাইজ বেড। আচ্ছা, সেটাতে সিঙ্গেল হয়ে ওনাকে থাকতে হবে। আচ্ছা, সেটা শেয়ার করে উনি থাকতে পারে, দুজন তিনজন বাচ্চা বাবা মা। হ্যাঁ, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই। 1500-এর মধ্যে সেটা আমরা করে দিই। সুযোগ সুবিধা বলতে এখন তো ডিজিটাল ইন্ডিয়া আপনারা সবাই জানেন, ফ্রি ওয়াইফাই কম্পালসারি সেটা থাকছে, লিফট আছে, গিজার আছে, এসি আছে, উইথ কার পার্কিং আছে, উইথ ইন হাউস আমাদের কিচেন রয়েছে, যেখানে আমার কাস্টমাররা এসে এখানে নিজের মতন করে রান্না বান্না করে খেতে পারে। আচ্ছা আচ্ছা, এটা একটা আমরা নিজে থেকে এই 1 মাস হয়েছে আপগ্রেড করেছি। সেটা এই যে সামনে কিচেন, আপনি নিজের মতন করে নিয়ে এসে এখানে আমাদের রান্না বান্না করে খেতে পারেন বা আমাদের থ্রু করাতে পারেন। আচ্ছা, সেটা যে চার্জেস হয়, একটা মেকিং চার্জেস বল হয়, সেটা পে করতে হবে কাস্টমারকে। ফোন নাম্বার থ্রু এখানে বুকিংটা করা যাবে তো? একদম বাই পেন্সিল বুকিং করা হয়। আপনার নাম আর ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম হচ্ছে সমীর গোস্বামী, আমি এই হোটেলের ম্যানেজার, অ্যাজ এ অপারেশন ম্যানেজারও বলতে পারেন। পুরোটা দেখার জন্য আমি সব করি। আর বুকিং করতে গেলে আমাদের একটা নাম্বার আছে 8972326550। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এখানে বুকিং করা যাবে। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড আনলেই হবে? পরিচয়পত্র হিসেবে শুধু প্যান কার্ড ছাড়া ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট এসব দিয়ে আপনি বুক করতে পারেন। আচ্ছা, আধার কার্ড। আর ম্যারিড আনম্যারিড সব যে কেউ থাকতে পারে? ম্যারিড আনম্যারিড আনকাপল সবই এলাও আছে। আর এজ প্রুফ সার্টিফিকেট দরকার। এজ প্রুফ মানে 18-এর ঊর্ধ্বে হতে হবে? উর্দু হতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। রাতের বেলার ব্যালকনির ভিউটা দেখাই। এখানে বসে খাওয়া দাওয়া করার ব্যবস্থা রয়েছে, দেখো চেয়ার টেবিল পাতা রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল। কিভাবে এখানে আসবে, অটো খরচ, হোটেল খরচ, খাবার দাবারের খরচ, সস্তায় কোথায় কোথায় এখানে খাবার পাবে, সমস্ত ইনফরমেশান আমার ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। আবারও মনে করিয়ে দিই, এর আগের তারাপীঠের ব্লগটা এবং তারাপীঠের আশপাশের যে মন্দিরগুলো রয়েছে সেই সাইট সিংয়ের ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, এবং এখানে আই বাটনে লিঙ্কে পেয়ে যাবে। তোমরা অবশ্যই ওটা চেক আউট করে নিও। আজকে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর বেল নোটিফিকেশনটা অল করে রেখো, যাতে নোটিফিকেশন মিস না যায়। আর রিকোয়েস্ট করব, একটা কমেন্ট অবশ্যই করো তোমরা কীরকম লাগছে, এবং কোনো সাজেশন দেওয়ার জন্য তোমাদের একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক উৎসাহ দেয় কাজ করার জন্য। ডে 2 এর মতন আজকে গুড নাইট বলে দিচ্ছি। দেখা হচ্ছে ডে 3 সকালবেলা। কালকের দিনে আমাদের ফেরা। কালকে আমরা সকালে বেরোবো এবং কোথায় কোথায় ঘুরছি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতন বাই।